খেয়াল করো, এই যে প্রবলেম গুলা ছিল, এই প্রবলেমটা তো আমরা সলভ করেছিলাম, তাই না? হ্যাঁ। আচ্ছা, এই প্রবলেম গুলা এই টাইপের যত প্রবলেম আছে, বলে না যে আহ, এত মোল থেকে কত মোল পদার্থ পাওয়া যাবে, বা এত গ্রাম থেকে কত গ্রাম পদার্থ পাওয়া যাবে, অর্থাৎ পদার্থের যে পরিমাণ, পরিমাণ বের করতে বলে যে প্রবলেম গুলাতে। যেমন এখানে বলেছিল ক্যালসিয়াম কার্বনেট, 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আহ কত ভরের চুন পাওয়া যাবে। তো এটার জন্য আমরা যেটা করতাম সেটা হচ্ছে সমীকরণটা লিখে নিতাম, তাই না? ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড হুম। প্লাস কার্বন ডাইঅক্সাইড। তো এই বিক্রিয়াটা, এই ধরনের যে বিক্রিয়াগুলো আছে, তো এই বিক্রিয়াগুলো করার জন্য আমাদের যে টেকনিকটা ফলো করব সেটা হচ্ছে আহ সেটা লিখবো হচ্ছে N1 ডিভাইডেড বাই সহগ, N2 ডিভাইডেড বাই সহগ। দেখো এটা একটু ব্যাখ্যা করে দিচ্ছি। এই প্রশ্নটাতে কি বলেছিল, যে ক্যালসিয়াম কার্বনেট, 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কতটুকু চুন বা ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে। তাহলে এইখানে দুইটা রিলেশন, কার কার মাঝখানে, ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম অক্সাইড, তাই না? So আমি এটাকে যদি 1 মনে করি, হ্যাঁ। আর এটাকে যদি 2 মনে করি, তুমি যদি প্রশ্ন নাও বুঝতে পারো, মানে প্রশ্নের যদি অনেক বড় হয়, মানে একদম ক্যাচ যদি নাও করতে পারো, তুমি এই সূত্র দিয়েও অঙ্ক করে ফেলতে পারবা। দেখো কিভাবে। তাহলে আমার প্রশ্নে বলেছে যে 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। তাহলে আমি যদি এই সূত্রটা ফলো করি, যে এখানে N1 হচ্ছে এই 1 নাম্বার এখানে পদার্থের, দুই লিখছেন কেন? এখানে তো এক মোল। জি, সিএও। সিও। সিএও, এটা দুই কেন লিখছেন নিচে? এটা তো এক মোল আকারে আছে আচ্ছা না? আচ্ছা, এটা আমি এখানে তো নাম্বারিং এক মোল করেছি, আছে। নাম্বারিং নাম্বারিং মানে করেছি, সরি। নাম্বারিং করেছি, এটা জাস্ট নাম্বারিং করেছি। ও আচ্ছা। হ্যাঁ, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা জাস্ট মানে আমি সূত্রের সাথে একটু রিলেট করে তোমাকে দেখাচ্ছি, খেয়াল করো। N1 মানে হচ্ছে এই 1 নাম্বার পদার্থের মোল সংখ্যা, ডিভাইডেড বাই সহগ মানে হচ্ছে এই বিক্রিয়ায় এই ক্যালসিয়াম কার্বনেটের সামনে যত আছে সেটা বসবে। আর N2 মানে হচ্ছে 2 নাম্বার পদার্থ, 2 নাম্বার পদার্থের মোল সংখ্যা, এগুলো হচ্ছে মোল। এটা মাথায় রাখবা, এই N1 N2 এগুলো হচ্ছে মোল। আর সহগ হচ্ছে কি তাদের সামনে যা থাকবে। যেমন এই বিক্রিয়ার জন্য যদি আমি এই সূত্রটা লিখতাম, হ্যাঁ, এই বিক্রিয়ার জন্য, তাহলে খেয়াল করে দেখো, N1 মানে কি, N অফ ক্যালসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই সহগ। সহগ এখানে কত আছে, সহগ ক্যালসিয়াম কার্বনেটের 1, তাহলে এখানে 1। ওয়ান। এরপর হচ্ছে N2 মানে কি, ক্যালসিয়াম অক্সাইড, এই যে ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ বের করতে বলছিল। সো N অফ ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডের মোল ডিভাইডেড বাই 1। ধরো তোমার এরকম একটা প্রবলেম আছে, ধরো হচ্ছে তোমাকে বললো যে KClO3, এটাকে তাপ দিলা, পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন পাইছো, এই বিক্রিয়াটাকে যদি সমতা করি, তাহলে এখানে হয় 2, এখানে হয় 3, এখানে হয় 2, তাই না? হুম। এখন এই প্রশ্নটাতে তোমাকে যদি বলে যে 20 গ্রাম পটাশিয়াম ক্লোরেট থেকে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে, এটা হচ্ছে প্রশ্ন। বুঝতে পেরেছো প্রশ্ন? তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই বিক্রিয়াটা লিখে নিব, বিক্রিয়াটা সমতা করে নিব। এবার খেয়াল করো সম্পর্কটা কার কার মাঝখানে। সম্পর্কটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, সরি পটাশিয়াম ক্লোরাইড আর হচ্ছে আর অক্সিজেন। অক্সিজেন। তাহলে খেয়াল করো, এন অফ পটাশিয়াম ক্লোরেট, তুমি 1 2 না দিয়েও এভাবে করতে পারো, ডিরেক্টলি লিখলেই হয়। এন অফ পটাশিয়াম ক্লোরাইড মানে পটাশিয়াম ক্লোরাইডের মোল সংখ্যা। সূত্রের কি ছিল, সহগ। সহগ, তাহলে পটাশিয়াম ক্লোরাইডের সামনে কত আছে, সহগ 2, ইকুয়ালস টু, কার বের করতে বলছে, অক্সিজেন। তাহলে আমি লিখবো এন অফ অক্সিজেন ডিভাইডেড বাই থ্রি। কত আছে, 3। এখন এটাকে ক্যালকুলেশন করব। এখন খেয়াল করো এটাকে ক্যালকুলেশন কিভাবে করব। তোমার প্রশ্নে যে এককে, KClO3 ভাঙবো এটা। এক্স্যাক্টলি তোমার প্রশ্নে যে এককে দেয়া থাকবে সেই এককে কনভার্ট করতে হবে। পটাশিয়াম ক্লোরাইডকে কিসে দেয়া আছে, গ্রামে। গ্রামে। তাই এই মোলটাকে গ্রামে নিতে হবে। So আমরা জানি মোল থেকে গ্রামে যাওয়ার জন্য কি করতে হয়, W/M।
হ্যাঁ W/M, তাহলে আমি এখানে লিখবো W অফ পটাশিয়াম ক্লোরেট ডিভাইডেড বাই M অফ পটাশিয়াম ক্লোরেট ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু N অফ অক্সিজেন, অক্সিজেন কিসে বের করতে বলছে? গ্রামে। সো W অফ অক্সিজেন ডিভাইডেড গ্রামে। বাই M অফ অক্সিজেন ডিভাইডেড বাই কত? 3। সো এইখান থেকে একটু যদি খেয়াল করে দেখো, এই যে 20 গ্রাম, এটা হচ্ছে কি W অফ পটাশিয়াম ক্লোরেট। ওকে, তো W অফ পটাশিয়াম ক্লোরেট এটা হচ্ছে 20 হুম, ডিভাইডেড বাই M, পটাশিয়াম ক্লোরেটের M মানে আণবিক ভর, সেটা আমরা বসাবো বের করে, ডিভাইডেড বাই 2। তো এই যে W অফ অক্সিজেন, W অফ অক্সিজেন বের করতে বলছে, কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে, বুঝতে পেরেছো? ডিভাইডেড বাই M অফ অক্সিজেন তো আমরা জানি জি 40 ভাইয়া, ডিভাইডেড বাই 3। তাহলে এখানে খেয়াল করে দেখো, শুধু এই যে W অফ অক্সিজেন দেয়া নাই, বাকি সব ভ্যালু দেয়া আছে। সো এখান থেকে আমি এটা W বের অফ হয়ে যাবে। অক্সিজেন বের করব, পারা যাবে? তুমি হ্যাঁ, বাসায় পারবো। তুমি যদি বাসায় এটা প্র্যাকটিস করো, দেখো আমি একটা ম্যাথ পড়াইছিলাম, পটাশিয়াম ক্লোরাইড দিয়ে একটা ম্যাথ পড়াইছিলাম, ওকে? ওই ম্যাথটা তুমি এই শর্টকাট দিয়ে করবা, হুম, ওকে? তাহলে সমীকরণ ভিত্তিক যত আচ্ছা প্রবলেম ভাইয়া, আছে, সমীকরণ ভিত্তিক যত প্রবলেম আছে সবগুলা এই প্রসেসে করা যাবে, কেমন? ঠিক আছে। ভাইয়া, এটা তো সিকিউ তে করা যাবে না, না তাই না? এটা সিকিউ, তো জাস্ট আমি এমসিকিউর জন্য করতে পারবো। জি এমসিকিউ তে করবা, সিকিউ তে করবা না, কিন্তু তুমি সিকিউ তে আইডিয়া পাবা যে অঙ্কটা কিভাবে তোমার করতে হবে। কারণ ফাইনালি এই যে ডাব্লিউ ইকুয়াল টু যে ইকুয়েশনটা আসবে, হ্যাঁ, ওইটাই রিটেন মানে লিখিত আকারে যদিও করো তাহলেও দেখবা ওই ফাইনালি ওই ইকুয়েশনটাই আসবে। তো তুমি আইডিয়া করতে পারবা রিটেনে কিভাবে লিখতে হবে, এই একটু প্র্যাকটিস করতে হবে, ওকে? ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস দেখো, চেঞ্জটা কোথায় হইতে পারে এখানে, এখানে চেঞ্জ হইতে পারে, এখানে কত গ্রাম না বললে বললো কত লিটার অক্সিজেন পাওয়া যাবে। সবকিছু ঠিক আছে, বাট বললো কি কত লিটার, ওই তো এন কে ভাগাই করতে হবে। না এসটিপি তে কত লিটার অক্সিজেন পাওয়া যাবে এটা কোশ্চেন করলো। তাহলে খেয়াল করে দেখো, আমি এই যে এই পর্যন্ত কিন্তু সেম, যে এন অফ পটাশিয়াম ক্লোরেট ডিভাইডেড বাই 2, এন অফ অক্সিজেন ডিভাইডেড বাই 3। এইখানে যে চেঞ্জটা করব, পটাশিয়াম ক্লোরেট আমার যেহেতু গ্রামে দেয়া আছে, সো আমি এটাকে লিখবো ডাব্লিউ অফ পটাশিয়াম ক্লোরেট ডিভাইডেড বাই এম অফ পটাশিয়াম ক্লোরেট ডিভাইডেড বাই 2। কিন্তু আমার এই যে এন অফ অক্সিজেন, তো আমার অক্সিজেন নিতে বলছে কি সেইবার, এসটিপি তে লিটার বলছে না? তাহলে আমরা সূত্র কি জানি, হুম, এন এর সূত্রটা কি জানতাম এসটিপি তে? এন ইকুয়ালস টু কি ভি বাই পি বাইশ বাই দশমিক বাইশ চার দশমিক চার তখন আমরা এই এন অফ অক্সিজেনের জায়গায় লিখবো হচ্ছে ভি/22.4 লিটার ডিভাইডেড বাই 3, এই ভিটা তখন বের করব, বুঝতে পেরেছো? ভাইয়া, নিচে কেন লিখবো? উপরে লিখতে হবে না? মানে এন এর জায়গায় লিখবো না? ওইটাই বলছি, এন এর জায়গায় লিখবা, এন কে চেঞ্জ করে লিখবা। ও আচ্ছা। আশা করি পারা যাবে, ওকে? জি ভাইয়া। ওকে, এরপর খেয়াল করে দেখো যে এই যে এই জি। ধরনের যত প্রবলেম আছে, টাইট্রেশন, টাইট্রেশন এবং হচ্ছে এই যে দ্রবণের পরিমাণ, ভেজালের পরিমাণ যে নির্ণয় করতে বলে, এই ধরনের যত ম্যাথ আছে এইগুলা দেখো আমরা কিভাবে করব। ধরো এই প্রবলেমটা ভাইয়া, আছে, এই ম্যাথ গুলাকে কি টাইপের ম্যাথ? জি এগুলাকে টাইটেশন বলা হয়, টাইটেশন। টাইটেশন মানে কি জানো? একটা দ্রবণের মানে একটা জানা দ্রবণ আছে, ওইটার সাহায্যে আর একটা অজানা, মানে একটা জানা যদি দেয়া থাকে আর একটা হ্যাঁ, অজানা এটা জিনিস জানি। বের করতে বলে, এটাই টাইটেশন প্রকৃতির ম্যাথ। সাধারণত টাইটেশন বুঝবা কখন, অ্যাসিড আর ক্ষার যদি থাকে, আর জারক আর বিজারক যদি থাকে সেক্ষেত্রে। যেমন একটু খেয়াল করে দেখো আচ্ছা পানির ভাইয়া, এই কথাটা একটু আবার বলবেন, আমি না ভুলে গেছি। অ্যাসিড এবং এসিড ক্ষার। আমরা কিভাবে বুঝবো? মানে ক্ষার তো আমরা এটা বুঝি, ওএইচ, ওএইচ মাইনাস আয়ন দেয়। আর এসিডে কি হয়? এইচ প্লাস আয়ন দেয়। জি, অ্যাসিড আচ্ছা হচ্ছে ভাইয়া। তারা যারা এইচ প্লাস দিবে, আর ওএইচ হচ্ছে যারা, মানে ওএইচ যারা দিবে তারা হচ্ছে বেস, ওকে? আচ্ছা। দেখো এই সূত্রটা এখন আমরা শিখবো, এই সূত্র দিয়ে এই চ্যাপ্টারের সব ম্যাথ করা যাবে, সব ম্যাথ। তুমি যদি প্রশ্ন নাও বুঝতে পারো তাহলে দেখবে এই ফর্মুলাতে ফেলে দিবা, দেখবা যে অঙ্ক হয়ে গেছে। ভাইয়া, যদি কখনো সিকিউ তে আসে, হ্যাঁ, যদি অঙ্ক এরকম না পারি, তখন এইভাবে করে দিবে প্লিজ। তো হইলে কিছু হইলেও তো দিবে।
এবং এই ফর্মুলায় যদি তুমি ফেলো না, তাহলে তোমাকে ফুল মার্কস দিতে বাধ্য। কিভাবে, একটু টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। সেটা হচ্ছে এটার যে ফাইনাল ইকুয়েশনটা আসবে, ওইটাই আসলে লিখিত আকারে ওই ইকুয়েশনটাই আসে। আমি তোমাকে দেখাচ্ছি। যেমন একটু খেয়াল করো, এই আগে বুঝে নাও এটা কি বুঝাইছে। তো অ্যাসিড আর জারকগুলো হচ্ছে একই রকম। সো অ্যাসিড আর জারকগুলো থাকে এক পাশে, আর বেস, বিজারক, ধাতু এরা হচ্ছে একই রকম, এরা থাকে এক পাশে। এই সামনে এই চিহ্ন দিচ্ছি মানে সামেশন। তার মানে একাধিক অ্যাসিড যদি থাকে, তাহলে যতগুলো, একটা প্রশ্নে যতগুলো অ্যাসিড থাকবে তাদের মোল সংখ্যা এবং তুল্য সংখ্যা এগুলা গুণ করে এক পাশে যোগ করব। আর একটা প্রশ্নে যতগুলা বেস বা বিজারক বা ধাতু যতগুলা দেয়া আছে, সবগুলার মোল সংখ্যা এবং তুল্য সংখ্যা গুণ করে ডান পাশে যোগ করব বা বাম পাশে যোগ করব, মানে যে কোনো এক পাশে করলে হলো। কিন্তু একই ধরনের পদার্থগুলো এক পাশে রাখতে হবে। এই যেখানে এন কি, মূল সংখ্যা, এন কি, মূল সংখ্যা, যার হচ্ছে ওই যে ওই সূত্রগুলো মনে রাখবা। হ্যাঁ, এই সূত্রগুলো মনে রাখতে হবে। আর ই হচ্ছে তো তুল্য সংখ্যা, এটা তো আমরা জানি। সো তুল্য সংখ্যা আমি এই জন্যই পড়াইছি, এটা দিয়ে তুমি সকল ম্যাথ করতে পারবা। যেমন এই যে প্রবলেমটা আছে 3.6, যেটা এখানে খেয়াল করে দেখো, প্রশ্ন বলছে কি 50 মিলিলিটার কপার সালফেট দ্রবণে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড যোগ করে বিমুক্ত আয়োডিনকে টাইট্রেশন করতে 0.15 মোলার সোডিয়াম থায়োসালফেটের 35 মিলিলিটার দ্রবণ প্রয়োজন হয়। উক্ত কপার সালফেট দ্রবণে কপারের পরিমাণ কত? তাহলে দেখো, ধরো তুমি প্রশ্ন বুঝোই না, কিন্তু দেখো তো এখানে আসলে কি কি দেয়া আছে। সোডিয়াম থায়োসালফেটের পরিমাণ দেয়া আছে না? সোডিয়াম থায়োসালফেটের পরিমাণ কি দেয়া আছে? এস দেয়া আছে কত? হ্যাঁ, 0.15 মোলার। ভি দেয়া আছে কত? দেয়া আছে 35 মিলিলিটার দেয়া আছে। আর বের করতে বলছে কি? 35 মিলিলিটার। কপার আয়নের পরিমাণ বের করতে বলছে। বোঝাই যাইতেছে এটা আসলে গ্রামে বের করতে বলছে, তাই না? তাহলে দেখো অঙ্কটা আমরা করবো কিভাবে। হ্যাঁ, সলিউশন দেখো। তাহলে খেয়াল করে যদি দেখো যে আহ, এইখানে বেসিক্যালি এই যে আমরা তো এটা জানি, আমরা যখন হচ্ছে এই মানে সোডিয়াম থায়োসালফেট আর হচ্ছে কপার 2+, তাহলে খেয়াল করো, সোডিয়াম থায়োসালফেট আমরা এটা জানি এটা বিজারক, তাই না? এটা কিন্তু আমরা আগে থেকে জানি। আর আমরা জানি জি ভাইয়া। যে এই যে আমরা যখন আয়োডোমিতি আর আয়োডিমিতি পড়ছি, আমরা জানি কপার আয়নটা আসে কপার সালফেট থেকে। হ্যাঁ, এবং হচ্ছে আমরা এটাও জানি এটা হচ্ছে একটা জারক হিসেবে কাজ করে। আমি গত ক্লাসে বলছিলাম। যাই হোক, এগুলা যদি নাও জানো তাও তুমি করতে পারবা। একটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেট আর একটা হচ্ছে কপার 2+। তাহলে খেয়াল করো, আমার সূত্রটা কি? এন ইন্টু ই, অ্যাসিড বা জারক, অ্যাসিড বা জারক, আর এন ইন্টু ই আর বিজারক। তাহলে খেয়াল করো, আমি ধরো প্রথমে সোডিয়াম থায়োসালফেট নিয়ে কাজ করব। তাহলে এন ইন্টু ই অফ কার? সোডিয়াম থায়োসালফেট, Na2SO3। আমি বোঝানোর জন্য তোমাকে এইভাবে লিখতেছি, পরীক্ষার হলে তো আর তোমার এইভাবে লিখতে হবে না, বা তুমি যখন করবা দ্রুত করার জন্য এত লিখতে হবে না। তাহলে সোডিয়াম থায়োসালফেটের জন্য লিখলাম এন ইন্টু ই, মানে সোডিয়ামের মূল সংখ্যা আর তুল্য সংখ্যা গুণ করলাম, ইকুয়ালস টু আমার ডান পাশে কি হবে? কপার। তাহলে কপারের মূল সংখ্যা ইন্টু কপারের তুল্য সংখ্যা Cu2+। এই লাইনটা কি বুঝছো কিনা? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, এটা যদি বুঝে থাকো, তাহলে এবার একটু খেয়াল করো যে আমার প্রশ্নে সোডিয়াম থায়োসালফেটের পরিমাণটা কিসে দেয়া আছে? ঘনমাত্রা। এক্স্যাক্টলি, এই যে সোডিয়াম থায়োসালফেট কি দেয়া আছে? ঘনমাত্রা এস দেয়া আছে আর ভি দেয়া আছে। তাহলে আমার এই যে মূল সংখ্যাটা আছে, এই মূল সংখ্যাটাকে আমার ঘনমাত্রা আর আয়তনে পরিবর্তন করে নিতে হবে। সো সোডিয়াম এস ইন্টু ভি থায়োসালফেটের জন্য লিখবো। এক্স্যাক্টলি, সো এস ইন্টু ভি ইন্টু ই অফ সোডিয়াম থায়োসালফেট, বোঝার জন্য বারবার লিখতেছি। আর এইখানে আমার যে কপারের পরিমাণটা বের করতে বলছে, কিসে বের করতে বলছে? গ্রামে। তাহলে আমি এই মোলটাকে নিয়ে যাব এই যে গ্রামের সূত্র। গ্রামে। সো ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইন্টু ই অফ Cu2+। এই বইটা অনেক ইজি। সো খেয়াল করো এখান থেকে এস, এত এস এর ভ্যালু কিছু আমি বুঝতে জানি। হয় না। এস এর ভ্যালু হচ্ছে, আমি আসতেছি, শেষ করি, 0.15 ইন্টু ভি। ভি খেয়াল করো কত দেওয়া আছে? 35। কিন্তু 35 দেওয়া থাকলে এটা 1000 দিয়ে ভাগ করতে হবে, ইন্টু ই, এই যে খেয়াল করো সোডিয়াম থায়োসালফেট তুল্য সংখ্যা কত? সোডিয়াম থায়োসালফেট, হ্যাঁ, 2 না? মনে নাই এক্সাক্ট। সোডিয়াম থায়োসালফেট তুল্য সংখ্যা কত? 1 না? 6 মেবি 6। এই সোডিয়াম থায়োসালফেট 1। ভাইয়া ভুলে গেছি, 4টা আবার পড়তে হবে। সোডিয়াম থায়োসালফেট তুল্য সংখ্যা 1। এখন দেখো হ্যাঁ, ডাব্লিউ, ক্যালকুলেশন করলে ডাব্লিউ আমার বের করতে বলছে, ডাব্লিউ। আর এম, এম খেয়াল করো, এম কি? পারমাণবিক ভর কার? কপার 2+-এর। তো এটা হচ্ছে 63.5 ইন্টু ই, ই হচ্ছে কি? তুল্য সংখ্যা। তাহলে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে এই যে কপার আয়নটা আসে কই থেকে? কপার সালফেট থেকে আসে না?
আর কপার সালফেটের তুল্য সংখ্যা হচ্ছে কি 1, সো এখানে হচ্ছে 1। বুঝতে পেরেছো? হুম। সো এখান থেকে ডাব্লিউ জাস্ট যদি জি বের ভাইয়া। করো তাহলে ইকুয়েশনটা ফাইনালি কি দাঁড়াচ্ছে খেয়াল করো, 63.5 উপরে চলে যাবে, তাহলে 0.15 ইন্টু 35 ইন্টু 63.5 ডিভাইডেড বাই 1000। এই যে এইটা ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই হচ্ছে উত্তর। বুঝতে পেরেছো? জি ভাইয়া। এখন খেয়াল করে যদি দেখো যে আমি গত ক্লাসে যে জিরো করাইছিলাম, পয়েন্ট থ্রি থ্রি আসে। জি একদম 3.33 তো আসবেই। এবং মজার ব্যাপারটা হচ্ছে এই যে ফাইনাল যে ইকুয়েশনটা আসছে না, আমরা যদি এটা ম্যানুয়ালি করতাম, ম্যানুয়ালি, তাহলেও মানে ম্যানুয়ালি বলতে বোঝাচ্ছি ওই যে যেভাবে আমরা অঙ্কটা করেছি, তাহলেও এই ইকুয়েশনটাই পাইতাম। সো তুমি এইখান থেকে কিন্তু মোটামুটি একটা আইডিয়া করতে পারবা যে আসলে কিভাবে লিখতে হবে। ভাইয়া এটার অ্যান্সার 0.33, 3.33 না। আচ্ছা, 0.33 আপনি ভুল যাই আস, লিখছেন। ওকে যা আসছে সেটাই উত্তর। ওকে, তারপরে আচ্ছা খেয়াল করো, তারপর হচ্ছে এই যে ধরো এই ম্যাথটা আমি যদি 3.59টা করি, এগুলো খুবই ইজি ম্যাথ, খুবই ইজি ম্যাথ। তো প্রশ্নটা দেখো, প্রশ্নটা কি বলেছে। ভাইয়া, ম্যাথ গুলো ইজি কিন্তু বোঝাটা টাফ, যে মানে কোন ম্যাথটা আমি কোন নিয়মে করবো। একবার যদি এটা বুঝে যায় যে এই নিয়মে করব, দেন পুরাটা করতে পারবো। জাস্ট এই ধরাটাই হচ্ছে ফার্স্ট একটু টাফ। বললামই তো যে এই চ্যাপ্টারে তোমার ম্যাথই আছে 3 প্রকারের। প্রথম হচ্ছে সমীকরণ ভিত্তিক, যেখানে অ্যাসিড ক্ষার এগুলা কোনো থাকে না, যেখানে শুধুমাত্র থাকে যেমন ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড এগুলা থাকে। সেকেন্ডটা হচ্ছে তোমার অ্যাসিড এবং ক্ষার নিয়ে, ওই যে S1 V1 S2 V2 এই টাইপের ম্যাথ। এরপরে হচ্ছে এই যে ভেজালের ম্যাথ। এই তো 3টা টাইপই তো। আচ্ছা এখন খেয়াল করো যদি এই ম্যাথটা করতাম 3.59, তাহলে খেয়াল করো 3.6 গ্রাম টুকরা অবিশুদ্ধ লোহাকে সালফিক অ্যাসিডে দ্রবীভূত করে দ্রবণ পাওয়া যায় ফেরাস সালফেটের, এটাকে জারিত করতে KMnO4 দ্রবণ যুক্ত করছে, যেখানে ঘনমাত্রা এত, আয়তন দেয়া আছে। আর লোহার টুকরাতে ভেজালের পরিমাণ বের করতে বলছে। তো আমরা জানি যে লোহার টুকরা আমরা যখন ভেজালের পরিমাণ বের করি, প্রথমে আগে বিশুদ্ধ আয়রনের পরিমাণ পাই, তাই না? Fe2+ এর আগে বিশুদ্ধ পাই, পরবর্তীতে এই যে 0.36 যে টুকরা লোহা আছে, ওই 0.36 থেকে বিশুদ্ধ যখন বাদ দেওয়া হয় তখনই ভেজাল পাওয়া যায়, তাই না? ভেজাল পাই। তাহলে এখান থেকে যদি আমরা জি। করতাম, তাহলে খেয়াল করে এখানে কে কে আছে, KMnO4 আর কি আছে, Fe2+ আছে। তাহলে এখানে সূত্র দেখো, আমি KMnO4 এর জন্য যদি লিখি KMnO4 মোল সংখ্যা ইন্টু KMnO4 এর তুল্য সংখ্যা, তাহলে KMnO4 ইকুয়ালস টু Fe2+ এর জন্য মোল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা Fe2+। বুঝতে পেরেছো? তাহলে একটু খেয়াল করো, জি KMnO4 কিসে দেয়া আছে, এই যে S আর V তে দেয়া আছে, SV। তাহলে এই মোলটাকে যেতে হবে SV তে, তাহলে S ইন্টু V ইন্টু E, তাহলে KMnO4। আর এইখানে কি করতে হবে, মোলটাকে কিসে নিতে হবে? এখানে হচ্ছে Fe2+, এটা হচ্ছে গ্রামে নিতে হবে। পরিমাণ W/M। বের করতে বলছে, W/M। হুম, তাহলে এখান থেকে জাস্ট হচ্ছে এখন ভ্যালু বসাবা। তাহলে S এর ভ্যালু দেয়া আছে 0.025 ইন্টু V, V এর ভ্যালু দেয়া আছে 48.5, কিন্তু এটা লিটার নিতে হবে, সো 1000 দিয়ে ভাগ, ইন্টু E। ই মান হচ্ছে কি তুল্য সংখ্যা, সো আমি এই জন্য তুল্য সংখ্যাগুলো মুখস্থ করতে বলছি। সো কি আমার তুল্য সংখ্যা হচ্ছে 5 ইকুয়ালস টু ডাব্লিউ, এটা আমার বের করতে বলছে এম। এম কি, Fe2+ এর পারমাণবিক ভর কত, 55.85 ইন্টু ই। আমরা জানি Fe2+ আসে থেকে, FeSO4 থেকে। সো FeSO4 আমরা জানি তুল্য সংখ্যা হচ্ছে 1, সো এখানে হচ্ছে 1। সো আলটিমেটলি ডাব্লিউ এর ভ্যালুটা এখান থেকে ক্যালকুলেশন করে বের করতে হবে। বুঝতে পারছো? জি ভাইয়া। উত্তর দেখবা সেম উত্তর আসবে, এটা যদি তুমি করে দেখো। আচ্ছা, এখানে আমি যেটা পাবো, ডাব্লিউ এর পরিমাণ আমি যেটা পাবো সেটা কিন্তু পাবো বিশুদ্ধ। ওকে, সেই বিশুদ্ধটা তোমার হুম। হচ্ছে ইয়ের সাথে বাদ দিলে তোমার হচ্ছে এই যে ভেজাল, ভেজাল ওই 3.36 থেকে ওই বিশুদ্ধটুকু বাদ দিলে ভেজাল পাবা। বুঝতে পারছো? জি ভাইয়া। তো এইগুলা ম্যাথ সবগুলা পারা যাবে, সব সব ম্যাথ পারা যাবে। আরেকটা জিনিস দেখাই দেই, ধরো এগুলা সবগুলা পারবা, হ্যাঁ। যে কোনো ম্যাথ, এই চ্যাপ্টারের কোনো ম্যাথ প্রবলেমে পড়বা না যদি এই এই নিয়মে করো, ম্যাথ করো। ধরো তোমাকে এরকম বললো
যে একটা পাত্রের মধ্যে, ভাইয়া এই ম্যাথ গুলা অন্য নিয়মেও করা যায়? জি, ও আচ্ছা। অন্য নিয়ম বলতে কোনটা বুঝতেছো না, যেটা আমি শিখে আসছি এতদিন? না না, যেটা তো আপনি করাইছেন সেটা তো বুঝলাম, আপনি যেভাবে করাইছেন সেটা ছাড়াও আরো অন্যভাবে করা যায় কিনা সেটা বললাম। উম, অন্যভাবে বলতে সেম তো, প্রসিডিউর তো সেম। হ্যাঁ, হয়তো লিখার ভাষাগুলো চেঞ্জ হতে পারে। আচ্ছা। আচ্ছা, ধরো এরকম একটা প্রশ্ন থাকলো, এত মোল সালফ্রিক অ্যাসিডকে প্রশমিত করতে 0.15 মোলার ঘনমাত্রার কত মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন? প্রশ্নটা পড়ো, তাহলে বলো তো এটা কোন টাইপের মধ্যে পড়ছে? S1V1 এর। হ্যাঁ, S1V1। আমি তোমাকে সূত্র শর্টকাটের কথা বলতেছি, শর্টকাট দুইটা পড়াইছি না? একটা হচ্ছে N1 ও ডিভাইডেড বাই শর্টকাট সহগ, হচ্ছে আর একটা পড়াইছি কি, এই যে N ইন্টু ই, N ইন্টু তুল্য ই, সংখ্যা দিয়ে। জি, তুল্য সংখ্যা দিয়ে। তাহলে n এখানে ইনটু খেয়াল তুল্য করো, সংখ্যা। দেখো এখানে কি আছে, সালফ্রিক অ্যাসিড আর কি সোডিয়াম হাইড্রোক্সাইড না? তাহলে আমি লিখবো N ইন্টু ই হুম। অফ সালফ্রিক অ্যাসিড ইকুয়ালস টু N ইন্টু ই অফ সোডিয়াম হাইড্রোক্সাইড। প্রথম লাইন বুঝছো? হ্যাঁ, এখানে লিখবো S × V। এক্স্যাক্টলি, এস এর মান তাহলে ডিরেক্টলি বসাই দিই 0.3, ভি এর মান কত হবে 50 ডিভাইডেড বাই 1000 ইনটু এই যে সালফ্রিক অ্যাসিডের তুল্য আচ্ছা। সংখ্যা কত? 1। 2 2 2। কি বলছিলাম, অ্যাসিডের তুল্য সংখ্যা হয় যতগুলো H প্লাস দিতে পারে, যতগুলো হাইড্রোজেন আছে। 2। সো এখানে 2 হবে, ইকুয়ালস টু সোডিয়াম হাইড্রোক্সাইডের এম, তো আমার দেয়া আছে এস, বের করতে বলছে ভি, তার মানে কি এস ভি। এখানে S × V দিব। এক্স্যাক্টলি 0.15 ইন্টু ভি ডিভাইডেড বাই কিছুই না, ভি, ভি এর তো এখানে বলা নাই, সো ভি ইন্টু ই, ই কি তুল্য সংখ্যা, সোডিয়াম হাইড্রোক্সাইড তুল্য সংখ্যা কত? সোডিয়াম হাইড্রোক্সাইড তুল্য সংখ্যা কত? 1। এগুলো কিন্তু লিখে দিছিলাম সারা, 1। হ্যাঁ ভাইয়া। ভুলে গেছো কেন? তো এখান থেকে ভি এর মান বের করবা, এই যে এই ভি এর মান বের করবা, শেষ। এবং ক্যালকুলেশন যদি করো ঠিক আছে। তাহলে দেখবা যে রেজাল্ট পেয়ে গেছো। এখানে যা আসবে সেটাই উত্তর আসবে, মিলিলিটার। বুঝতে পারছো? এবং একটা জিনিস জি যদি ভাইয়া। খেয়াল করে দেখো সারা, এইখানে এই যে খেয়াল করে যদি দেখো, এনটাকে আমরা কিসে কনভার্ট করছিলাম, এস ইন্টু ভি ইন্টু কি তুল্য সংখ্যা না? আর এটার হ্যাঁ। ক্ষেত্রে কি করছিলাম, এস ইন্টু ভি ইন্টু কি তুল্য সংখ্যা না? তো একটু জিনিস খেয়াল করে দেখো, এটাকে যদি S1 বলি, এটাকে যদি হুম। V1 বলি, এটাকে যদি S2 বলি, এটাকে যদি V2 বলি, আর এই বিক্রিয়াটা যদি আমি করতাম, সোডিয়াম হাইড্রোক্সাইড সালফিক অ্যাসিড বিক্রিয়া করলে তৈরি করে সোডিয়াম সালফেট কিন্তু পানি, তাহলে সমতা করলে এখানে আসে 2, তাই না? এবং এইখান থেকেই খেয়াল করে দেখো, এই হ্যাঁ। এই ইকুয়েশনটা কিন্তু এইখান থেকেই বেসিক্যালি আসছে। এগুলো আসলে এই যে দেখো সালফ্রিক অ্যাসিড, এই যে সালফ্রিক অ্যাসিডের জন্য ধরছি S1V1, আর এই যে সামনে 2 আছে, এই দুইটাই কিন্তু এখানে চলে আসছে। আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য ধরছি S2V2, এর সামনে আছে 1, এই 1টাই কিন্তু দেখো এই যে এখানে আসছে। বুঝতে পারছো? জি ভাইয়া। তো এই যে ধরো ইয়েতে কি বলে, আমরা কিন্তু যখন অঙ্ক করেছিলাম এই ধরনের অঙ্ক, তখন কিন্তু আমরা এই যে S1V1 S2V2 ডিরেক্টলি করেছিলাম। তো এটা কিন্তু বেসিক্যালি এই যে মানে এই লাইন থেকে বেসিক্যালি আসে। তো তুমি যদি এই চ্যাপ্টারে শুধুমাত্র এই সূত্রটা মনে রাখো, N ইন্টু ই, এইটা দিয়ে তুমি সব ম্যাথ করতে পারবা। ওকে, জি ভাইয়া। ঠিক আছে তাহলে। আহ এই তো বেসিক্যালি